শখ বলল, কি হয়েছে সোনা? এভাবে কেঁদেছিস কেন তুই? খুব বেশি পেট ব্যথা করেছে? মেডিসিন খাসনি? আমুকে ডাকবো? যাবি ডাক্তারের কাছে? শীতল নত মস্তকে না বোধক মাথা নাড়ল। এরপর শুকনো ঢোক গিলে অশ্রু ভরা চোখ তুলে ফুপাতে ফুপাতে বলল, সরি আপু, আমার জন্য তোমাদেরকেও নোংরা কথা শুনতে হয়েছে। শীতলের কথায় আগামাথা কিছুই বুঝল না শখ আর স্বর্ণ। কে নোংরা কথা বলেছে তাদের? কই, এসব কিছুই তো জানে না তারা। স্বর্ণ এবার বোনের পাশে বসলো। পুরো ঘটনা জানতে মিহিকণ্ঠে জিজ্ঞাসা করলো। শখ বলল, কে নোংরা কথা বলেছে আমাদের? কার কথা বলছিস তুই? শীতলের কান্নার বেগ বাড়ল। সে হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে তাদেরকে পুরো ঘটনা জানালো। বোনের বোকামির কথা শুনে স্বর্ণ দুম করে এক ঘা বসিয়ে দিল শীতলের পিঠে। শখ স্বর্ণকে ধমকে থামিয়ে শীতলকে পানি খাওয়ালো। তারপর শীতলের আওলা ঝাওলা চুলগুলো এক হাতে গুছিয়ে দিতে দিতে বলল, শখ বলল, কবে বুঝতে শিখবি শীতল? কবে বোধবুদ্ধি হবে তোর? সায়ন ভাইয়া রাজনীতিতে ঢোকার পর থেকে আমরা তিন বোন অনেকের টার্গেট। কারণ আমরা চৌধুরী নিবাসের সম্মান এবং বাবা ও ভাইয়ের দুর্বলতাও বটে। তারা চৌধুরীদের ক্ষমতার সঙ্গে পেরে উঠতে না পেরে চৌধুরী নিবাসের মেয়েদের চরিত্র দাগ লাগানোর উপায় খুঁজে বেড়ায়। মুখিয়ে থাকে কিভাবে আমাদের হেনস্থা করা যায়। তুই এই কাজটা ঠিক করিসনি সোনা? শখের কথা শুনে শীতল ফোপাতে ফোপাতে বলল, তাহলে সায়ন ভাই কিছু বলল না কেন আমাকে? সবসময় শুদ্ধ ভাই কেন মারে বকে? সায়ন ভাইয়ের রাজনীতির ঝামেলা সায়ন ভাই নিজে সমাধান করবে। এর মধ্যে শুদ্ধ ভাইকে নাক গলাতে কে বলেছে? সায়ন ভাই কিছু বলল না, অথচ শুদ্ধ ভাই চেলাকার দিয়ে কত মারল, ফোনটাও ভেঙে ফেললো। কেন, আমাকে একটু বুঝিয়ে বললে হতো না? আমি কি লোকগুলোকে বলেছিলাম নোংরা কথা বলতে? নাকি আমি জানতাম সামান্য ব্যাপারটাকেও এত বড় করে দেখা হবে? তারা বললে আমি কি করব? কি আর করার আছে আমার? স্বর্ণ বলল, শুদ্ধ ভাইয়া বারবার আমাদের সাবধান করেন। কথার ইঙ্গিতে বোঝায় ভুল পথে পা না বাড়াতে, ধরভর করে কোনো সিদ্ধান্ত না নিতে। আমরা সবাই শুনলেও তুই তো শুনিস না, বরং যেটা বারণ করা হয় জোর করে করিস। শীতলের অবুঝ মন ভার হলো। অভিমানের সব রাগ গিয়ে পড়লো শুদ্ধর উপরে। নিজের করা ভুলের কথা ভুলে শুদ্ধর দিকে অভিযোগ দিল সে। শীতল বলল, বেশ করি। উনি ভালো করে কথা বলতে জানে? বলেছে কখনো? আমাদের তিন বোনকে সবসময় ধমকের উপর রাখে। সামান্য কারণে কেন ধমকাবে, কেন মারবে? সায়ন ভাই তো করে না, তাহলে সব সমস্যা ওনার কেন? স্বর্ণ বলল, শুদ্ধ ভাইয়া শাসন করে বলেই সায়ন ভাইয়া আমাদেরকে ছাড় দেয়। যেদিন শুদ্ধ ভাইয়া শাসন করা ছেড়ে দেবে সেদিন দেখবি সায়ন ভাই আমাদেরকে শাসন করবে। এক ভাই শাসন করে বলেই আরেকজন ছাড় দেয়, যাতে আমরা মানসিকভাবে ভেঙে না পড়ি। এখন কথা হচ্ছে, শান্ত হ তুই, কিছু খা। সারাদিন না খেয়ে তোর মাথা আউলিয়ে গেছে। শীতল না করার আগেই শখ তার মুখে খাবার পুড়ে দিল। মুখে খাবার পড়তেই পেট চনমনিয়ে উঠে জানান দিল ভীষণ ক্ষুধার্ত সে। কথা না বাড়িয়ে কয়েক লৌমা খেয়ে শীতল শখকে বলল, আপু কি করব এখন? ভুল তো শুধরাতে হবে। শখ বলল, আগে শুদ্ধ ভাইকে গিয়ে সরি বলবি, তারপর বলবি জীবনেও আর এসব টিকটক ফিকটক করবি না। ভাইয়া যেন তোর টিকটক আইডিটা ডিলিট করে দেয়, আর এসব যেন আর না ছড়ায় সেই ব্যবস্থা করে। শীতল বলল, শখ বলল, মন খারাপ করিস না সোনা, এসব টিকটক ভালো কাজ নয়। টিকটক থেকে মানুষ বিপথে চলে যায়। ভিউ, ফ্যান, ফলোয়ার বাড়ানোর নেশায় মর্জিত রুচি হারিয়ে ফেলে। আবেদনময়ী পোশাকে নিজেদের মুড়াতে মুড়াতে নিজেদের সস্তা করে ফেলে। শুদ্ধ ভাই আমাদেরকে হিজাব ছাড়া বাইরে যেতে নিষেধ করেছে, আর তুই চুল ছেড়ে টিকটক করিস? মাথা ঠান্ডা কর। তুই একবার ভেবে দেখ, ভাইয়ার রাগটাও অযৌক্তিক নয়, কারণ ভাইয়া আমাদের ভালোর জন্য শাসন করে, বকাঝকা করে। শীতল বলল, কিন্তু কিন্তু সরি বলতে গেলে যদি আবার মারে? শখ বলল, মারুক বকুক, মনে রাখবি আমাদের ভাইয়া আমাদের ছায়া, ভালোর জন্যই তারা আমাদেরকে বকে মারে। শীতল বলল, তাহলে কি এখনই সরি বলতে যাব? শখ বলল, ভাইয়া বাসায় নেই, খেয়ে উঠে কোথায় যেন গেল, বের হলো। কালকে যা বলার বলিস, এখন ঘুমা। কথা বলে শীতলকে খাইয়ে দিয়ে শখ আর স্বর্ণ চলে গেল। মুখ ধুয়ে এসে শুদ্ধের রুমের দরজার অবধি ঘুরে এলো। সত্যি সত্যি শুদ্ধ নেই। সায়নের রুমেও দরজা বন্ধ, তাই ফিরে এসে শুয়ে অনেক কথা সাজালো। ভেবে নিল আগামীকাল শুদ্ধকে কিভাবে সরি বলবে। এসব ভাবতে ভাবতেই চোখের পাতা ভার হয়ে এলে সেও বিনা বিঘ্নে ঘুমিয়ে তলিয়ে গেল। পরের দিন সকাল থেকে শুরু হলো অত্যন্ত ব্যস্ততা নিয়ে। সকালের হাতে কাজ। আগের দিনের কথা ভুলে শীতলের সকালটা শুরু হলো চমৎকারভাবে। চেনা জানা মানুষদের সঙ্গে দেখা হলো, কথা হলে। দুপুরের আগে এতিমখানায় খাবার পাঠিয়ে দেওয়া হলো নতুন পোশাক। দুপুরে 12টার পর দলে দলে মানুষ এসে খেয়ে যাচ্ছে। বাগানের এক প্রান্তে মানুষ খাচ্ছে, অন্য প্রান্তে রান্না হচ্ছে। চৌধুরীরা ব্যস্ত হাতে মেহমান আপ্যায়ন করছে।
সারাফাত, সাফওয়ান, শাহাদাত, শুদ্ধ, শামো, সৃজনের পরনে ধবধবে সদা পাজামা পাঞ্জাবি। এত মানুষের ভিড়ে তারাই যেন জ্বলজ্বল করছে। সায়ন নিচে নামেনি, কারণ তার হাত পায়ের ব্যান্ডেজ খোলা হয়নি। ব্যান্ডেজ দেখে অনেকের প্রশ্নের মুখে পড়তে পারে ভেবে ইচ্ছে করেই নামেনি। কেউ জোরও করেনি। সকাল থেকে শীতল শুদ্ধকে খেয়াল করেছে। কিছুক্ষণ আগে শুদ্ধ ফোনে কথা বলতে বলতে রুমে ঢুকেছে ফ্রেশ হতে। সে বোনদের উৎসাহে শুদ্ধর রুমের দরজা লক করলো। ভেতর থেকে শুদ্ধ চেঁচিয়ে বলল। শুদ্ধ বলল, কে? শীতল বলল, আমি শীতল, ভেতরে আসবো ভাইয়া? শুদ্ধ বলল, না। শীতল ঘাড় ঘুরিয়ে অদূরে দাঁড়িয়ে থাকা বোনদের দিকে অসহায় চোখে তাকালো। মুখের উপর না বলে দিলে কিভাবে যাবে ভেতরে? জোর করে গেলে যদি আবার রেগে যায়। শখ দূরে দাঁড়িয়ে ইশারায় বোঝালো আবার নক করতে, সরি বলতে। শীতল তাই করলো। তবে ভেতর থেকে সারা শব্দ না পেয়ে আবার বলল, একটু কথা বলার ছিল ভাইয়া, আসি না একটু প্লিজ? শুদ্ধ এবারও কথা বলল না, সাড়াও দিল না। তবে সায়ন তার রুমে থেকে চেঁচিয়ে বলল, শীতল এদিকে আয়। সায়নের ডাকে শীতল শুদ্ধর বদ্ধ রুমের দিকে একবার তাকিয়ে সায়নের রুমে গেল। মুখ গোমরা করে বসলো বিছানার এক কোণে। সায়ন ফোনটা রেখে বিছানার হেডফোনে হেলান দিয়ে ভুরকুচকে তাকিয়ে রইল। এরপর ধীরে সুস্থে জিজ্ঞাসা করলো। সায়ন বলল, কি হয়েছে? এত হাঁক ডাক কিসের? পাগলটাকে আবার খেপিয়েছিস? শীতল বলল, কেউ ভুল করলে তাকে সরি বলার সুযোগ দিতে হয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি ভাইয়া, জীবনেও আর এমন বোকামি করব না। আমি আমার টিকটক অ্যাকাউন্টটা ডিলিট করতে চাই। কিভাবে করব ভাইয়া? সায়ন বলল, ভেবে বল, পরে আবার কান্নাকাটি করবি না তো? শীতল বলল, না, ভেবেই বলেছি। সায়ন বলল, ঠিক আছে, চিল থাক, কাজ হয়ে যাবে। তবে মনে রাখিস, আমাদের দু ভাইকে ছাপিয়ে তোরা বোনরা কেউ কিছু করতে পারবি না। আর কেন পারবি না বলতো? কারণ আমাদের দৃষ্টি সবসময় তোদের দিকে থাকে। তাই বলছি, যা করছিস করছিস, এসব আর মাথাতেও আনিস না। ছোট বলে একবার মাফ করা যায়, বারবার না। শীতল বলল, আর হবে না। সায়ন বলল, গুড। আর এসব নিয়ে মন খারাপ করতে যেন না দেখি, আমরা আছি। এ কথা শুনে শীতল মিষ্টি করে হাসল। এতক্ষণে বুকের ভারটা যেন কমে আসলো। শান্তি লাগছে এখন। একজনকে বলে তো ঝামেলা মেটানো গেল, আরেকজন না হয় পরে সামলানো যাবে। এ কথা ভেবে সে সায়নের রুম থেকে বেরিয়ে বোনদের সঙ্গে তাদের রুমে গেল। তিনজনে গালগল্পে মেতে উঠল। কি নিয়ে একযোগে হাসলো। নিচে অনেক মানুষ, তাই কেউ আর নিচে গেল না, মুভি দেখতে বসলো। মুভি দেখতে দেখতে অনেকটা সময় পার করে সন্ধ্যা আজানের পর তিনজনে একসাথে নিচে নামলো। খাওয়া ও খাওয়ানোর পর্ব শেষ। অনেক মেহমান চলেও গেছে। যারা আছে কাল সকালে চলে যাবে। সিতারা বেগম ব্যস্ত হাতে খাবার প্যাক করছে দেখে শীতল রান্নাঘরের দিকে পা বাড়ালো। জিজ্ঞাসা করলো, এগুলো কাকে পাঠাবে বড় মা? সিতারা চৌধুরী বললেন, শুদ্ধ চলে যাবে, তাই দিয়ে দিচ্ছি। শীতল বলল, আজই? হ্যাঁ, ল্যাবে নাকি জরুরি কাজ পড়ে গেছে। একথা বলতে বলতে তড়িঘড়ি করে শুদ্ধ নেমে এলো। বাবা চাচার থেকে বিদায় নিয়ে মায়ের কাছে আসতেই শীতলের সঙ্গে চোখাচোখি হলো। সে দ্রুত চোখ সরিয়ে মাকে বলল। শুদ্ধ বলল, সারাদিন কাজ করো, কাজ শেষ হচ্ছে না তোমার? বললাম না একটু রেস্ট নিতে? সিতারা চৌধুরী বললেন, এই তো হয়ে গেছে, এখনই যাচ্ছি বাবা। শুদ্ধ বলল, সবাইকে নিয়ে সাবধানে থেকো, বের হচ্ছি আমি। এই কথা বলে সিতারা চৌধুরী শুদ্ধর দিকে একটা ব্যাগ এগিয়ে দিল। এসব দিতে না করার পরও দিয়েছে দেখে খুব বিরক্ত হলো। ছেলের বিরক্তমাখা মুখ দেখে সিতারা চৌধুরী তার মাথায় পিঠে স্নেহে হাত বুলিয়ে বলল, এবার তাড়াতাড়ি আসিস বাবা, গেলে তো বাড়ি আসার কথা মনে থাকে না। আর বেশি কিছু দেইনি তো, 3 পাগলের জন্য অল্প একটু খাবার দিয়েছি, ওরা তো এলো না তাই। শুদ্ধ কথা বাড়ালো না। সময় দেখে ব্যাগটা নিয়ে ভাই বোনেদের উদ্দেশ্য করে বলল, আমার রুমে গিফট বক্স আছে, যার যারটা নিয়ে নিস। আমার কানে যেন কারো নামে অভিযোগ না আসে। এই কথা বলতে বলতে সে বাসা থেকে বেরিয়ে গেল। গিফটের কথা শুনে সাম্য, সৃজন, শীতল, শখ আর স্বর্ণ একে অপরে মুখ চাওয়াচাই করে ছুটতে শুরু করলো। বড়রা সাবধান করে শুনল না। হুড়মুড় করে সিঁড়ি বেয়ে উঠে গেল শুদ্ধর রুমে। শুদ্ধের রুমের সেন্টার টেবিলের উপর যার যার নামে গিফট বক্স রাখা। সৃজন, সাম্য, শখ ও স্বর্ণ যার যার নামে গিফট বক্স তুলে নিল। শীতলের নামে কোনো গিফট বক্স নেই দেখে খুব অবাক হলো সকলে। কোনোবার এমনটা তো হয় না। তবে শীতলের কথা বাড়ালো না, শুধু মন খারাপ করে নিজের রুমের দিকে হাঁটা ধরল। আহনাব, এই যে মিস শাহরিয়ার ভাই, কি বাসায় আছে? হঠাৎ পেছন থেকে কারো কথা শুনে ঘুরে তাকালো শখ। লম্বা চওড়া শ্যামবর্ণের এক যুবক হাসি মুখে তাকিয়ে আছে তার দিকে। শাহরিয়ার ভাই বলায় বুঝলো কথাটা তাকেই জিজ্ঞাসা করা হয়েছে, কারণ সায়নের নাম শাহরিয়ার। তবে এই ছেলেকে চেনে না সে, কখনো দেখেছে বলে মনে হচ্ছে না। তবে হয়তো পার্টির লোক।
কোনো প্রয়োজনে সায়নকে বাড়িতে খুঁজতে এসেছে। লোকটা জবাবের আশায় মুখের দিকে তাকিয়ে আছে দেখে সে ছোট্ট করে জবাব দিল, জি ভাইয়া বাসাতেই আছে। আহানাফ বলল, ডেকে দেয়া যাবে? কথা ছিল বলবেন মন্টি এসেছে। নামটা শুনে কেন জানি শখের হাসি পেল, মস্তিষ্কে ধাক্কা দিল মাউন্টেন ডিউ। মাউন্টেন থেকে মন্টি, এত সুদর্শন ছেলের সঙ্গে নামটা বড্ড বেশি বেমানান লাগলো। কারো নাম নিয়ে কটু কথা বলা ঠিক না, এগুলো বাজে অভ্যাস। তাই সে মনকে ধমকে সম্মতিসূচক মাথা নাড়িয়ে ভেতরে চলে গেল। এদিকে ক্লাসের সময় হয়ে যাচ্ছে, প্রথম ক্লাসটা ধরতে পারবে কি না কে জানে। সে দ্রুত পায়ে দোতলায় উঠে সায়নের রুমের দরজা নক করলো। শখ বলল, ভাইয়া ভাইয়া শুনতে পাচ্ছ? এই ভাইয়া, তোমার সঙ্গে মন্টি নামের একজন দেখা করতে এসেছে। ঘুমে কাতর সায়নের কোনো হুঁশ নেই, কড়া মেডিসিনের প্রভাবে গভীর ঘুমে তলিয়ে আছে। এদিকে শখ এক নাগাড়ে নক করেই যাচ্ছে। এই জন্যই সায়নকে ডাকতে আসতে চায় না, ডেকে ডেকে গলা শুকিয়ে মরুভূমি হয়ে যায়। তবুও সায়নের কানে ডাক পৌঁছায় না। শুদ্ধর ঘুম খুব পাতলা, একেবারের বেশি দুবার ডাকলেই উঠে যায়। আর সায়ন মহিষ টাইপের, ঘুমালে দিন দুনিয়া সব ভুলে যায়। সকালবেলা হুট করে কারো রুমে প্রবেশ করা উচিত না, তাই আবার ডাকলো। বেশ কয়েকবার ডাকার পর সায়ন ঘুম ঘুম চোখে ভেজানো দরজার দিকে একবার তাকিয়ে ভেতরে ঢোকার অনুমতি দিল। শখ রুমে ঢুকতে ঢুকতে হাত ঘড়ির দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে বলল, ভাইয়া তুমি নিচে যাবে নাকি ওনাকে উপরে আসতে বলবো? সায়ন বলল, কার কথা বলছিস? শখ বলল, মন্টি নামের একজন তোমার সঙ্গে দেখা করতে এসেছে, বাগানে দাঁড়িয়ে আছে। সায়ন বলল, মন্টিকে চিনলাম না তো। শখ বলল, আমিও চিনি না, কখনো দেখিনি, হবে হয়তো তোমার পার্টির লোক। তুমি বললে উপরে পাঠাবো? সায়ন বলল, আচ্ছা পাঠিয়ে দে। তা তোরা কোথাও বের হচ্ছিস নাকি তুই? শখ বলল, ক্লাস আছে আমার। সায়ন বলল, ফিরবি কখন? শখ বলল, ক্লাস শেষ করে ল্যাবে যাব, দেরি হতে পারে। সায়ন বলল, শীতল স্বর্ণের ক্লাস নেই, যাবে না ওরা? শখ বলল, যাবে, রেডি হচ্ছে। আমি আসি ভাইয়া, খুব লেট করে ফেলেছি আজ। কথা বলে সায়ন 1000 টাকার নোট এগিয়ে দিয়ে সে ভাইয়ের থেকে টাকা নিয়ে মিষ্টি করে হেসে বেরিয়ে এলো। বের হতে হতে শীতল স্বর্ণ বের হয়ে রুম থেকে বের হলো। 3 বোন একসঙ্গে যাবে, ভিন্ন সময় ক্লাস থাকলেও আজ যাচ্ছে একসঙ্গে। শীতল শখের হাতে কলেজ ব্যাগ ধরিয়ে দিয়ে বুকের ভি বেল্ট ঠিক করতে করতে দৌড়ে সিঁড়ি দিয়ে নামলো। গলা ফাটিয়ে আম্মু আম্মু করে ডাকতে ডাকতে রান্নাঘরে এসে পৌঁছালো। মায়ের কাছে ঘ্যান ঘ্যান করে ফুচকা খাওয়ার টাকা হাতিয়ে বড় মার কাছে গিয়ে শীতল বলল, ও বড় মা, আর 20 টাকা খুচরো থাকলে দাও না। কচকচে 100 টাকার নোট নেওয়ার পরেও মেয়ের কথা শুনে সিমিত চৌধুরী কিছু বলার আগে শীতলা থামিয়ে দিলেন। কিছুক্ষণ আগে ডিম এনে ভাঙতি টাকা থেকে 50 টাকার নোট বের করে তার হাতে ধরিয়ে তাড়া দিয়ে বললেন, শীতলা চৌধুরী, ধর ধর, শখরাও চলে যাচ্ছে, তাড়াতাড়ি যা, এই তোরা সাবধানে যাস কিন্তু। শীতল বলল, আচ্ছা। মায়ের বকুনি থেকে বাঁচতে শীতলও টাকা নিয়ে ছুটল শখের পিছু পিছু। দৌড়ে এসে ব্যাগটা কাঁধে তুলে নিজে বেরিয়ে পড়ল 3 জন। স্বর্ণ বিরক্ত মুখে শীতলের দিকে একবার দেখে দ্রুত পা চালানোর তাগিদা দিল। তাড়াহুড়ার সময় রিক্সাও পাওয়া যায় না, আজ পাবে নাকি কে জানে। একদিকে লেট করলে সব দিকেই এমন হয়। মন্টি নামের ছেলেটা তখনও দাঁড়িয়েছিল বাগানের দিকটায়, সম্ভবত ফোনে কথা বলছিল। তাদের দেখে কান থেকে ফোন সরিয়ে ঘুরে তাকালো। শখ এক নজর তাকিয়ে দৃষ্টি সরিয়ে পা বাড়াতেই পেছন থেকে শুনতে পেল সীতারা চৌধুরী মন্টি নামের উদ্দেশ্যে বললেন, এসো বাবা এসো, ভেতরে এসো, সায়ন তোমাকে রুমে ডাকছে। ওনার কথা শুনে মন্টি সীতারা চৌধুরী পেছন পেছন বাড়ির দিকে পা বাড়ালেও তার নজর ছিল চৌধুরী বাড়ির মেয়েদের দিকে। 3টে পুতুল যেন চোখের সামনে। ছোটটা কি একটু বেশি সুন্দরী নাকি? নামটা কি তার? কোন ক্লাসে পড়ে? স্কুলের গণ্ডি পেরিয়েছে তো? চৌধুরী নিবাসের মেয়েরা দেখতে এত সুন্দর জানতো না তো। এই জন্যই কি তার বাবা তাকে বলেছিল? আহানাপের বাবা, যাচ্ছ যাও, তবে চৌধুরীদের মেয়েদের দিকে নজর দিও না। মেয়েগুলো ভালো হলেও তার ভাই দুটো ডেঞ্জারাস। একবার যদি দেখে তুমি বোনদের দিকে তাকিয়েছো, চিলের মতো উড়ে এসে কখন 2 চোখ তুলে নিয়ে যাবে, আফসোস করার সময়ও পাবে না। আহানাপ বলেছিল, তুমি একটু বেশি বেশি বলছো বাবা, কই তাদের নামে এমন কিছু শুনিনি তো কখনো। আহানাপের বাবা বলেছিল, বোকারা কথা রটাতে পছন্দ করে আর বুদ্ধিমানরা গোপনে কাজ সারে। তারা সমাজের সম্মানিত মানুষ, সামান্য আঁচড়ও গায়ে লাগাতে দেয় না। আর শাহরিয়ার রাজনীতির মানুষ, সে বাড়িতে ভদ্র কিন্তু বাইরের আস্ত হয় না। যতটুকু জানি সে কারো গায়ে হাত তুলে হাত নোংরা করে না, সরাসরি মাটিতে গেড়ে গলায় ছুরি চালায়। বাবার কথায় সে হেসেছিল, কারণ তার মনে হচ্ছিল বাবা তাকে মজা করে কথা বলেছিল। কারণ এতগুলো বছর বিদেশে থাকলেও মেয়েলিকে সে জড়ায়নি কখনো।
কেউ বলতেও পারবে না কখনো মেয়েদেরকে কটূক্তি করেছে। এসবের ধারে কাছেও নেই সে। ভদ্রগোছের ভদ্র মানুষ কিনা। তাছাড়া ইশতিয়াক ভাই তার বড় বোন আশালতার স্কুল ফ্রেন্ড। দেখা হয়েছে বহুবার। সেই সূত্রে অল্প স্বল্প চেনাজানা আছে ইশতিয়াকের সঙ্গে। সেও জানে ইশতিয়াক আর শুদ্ধ কেমন, শুদ্ধ ইশতিয়াকও জানে সে কেমন। মনে মনে এসব ভাবতে ভাবতে সে সিতারার সঙ্গে সায়নের রুমে এলো। সায়ন ততক্ষণে বিছানায় হেডবোর্ডে হেলান দিয়ে বসেছে। সদ্য ঘুম থেকে ওঠায় চোখ ফুলে আছে। পার্টির ছেলেরা বাসায় আসবে না, কড়া আদেশ জারি আছে। যত ঝামেলাই হোক কেউ যেন বাড়িতে না আসে।